প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, টার্গেট সিইউ এই ইউনিটের স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুণগত রসায়ন অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা এই পার্টটা নিয়ে, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত পরমাণুর মডেল রিলেটেড। এই পরমাণুর মডেলে তো ভাই অনেক তথ্য আছে, আসলে সবকিছুই কি লাগবে? সবকিছু লাগবে না। আমি তোমাদের আগেও বলি যে, বারবারই একটা কথা বলি যে একটা অধ্যায় থেকে বড় জোর একটা অথবা দুইটা এমসিকিউ আসবে। সুতরাং এই একটা দুইটা এমসিকিউ এর জন্য লাইন বাই লাইন প্রত্যেকটা অধ্যায় মুখস্থ করা লাগবে না। স্পেসিফিক কিছু টপিক থেকেই বারবার ছবিতে প্রশ্ন আসে। আমি তো তোমাদের টপিক গুলো ধরাই দিতেছি, জাস্ট এগুলো কভার করো, ইনশাল্লাহ এগুলো যথেষ্ট। আজকে আমরা আলোচনা করব পরমাণুর মডেল টপিকটা নিয়ে। সো পরমাণুর মডেল রিলেটেড অনেক তথ্য আছে, তোমরা জাস্ট কি করবা, দাগানো বইয়ের যে আমি পিডিএফ দিছি সেটা জাস্ট দাগানো লাইনগুলো একবার রিডিং করবা। এবার দেখো ওভারঅল আমি এখানে আলোচনা করতেছি। পরমাণুর মডেল নিয়ে এখানে দুইটা মডেল নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, একটা হচ্ছে বোরের মডেল। রাদারফোর্ডের মডেলটা মূলত হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে, অর্থাৎ নিউক্লিয়াসের ধারণা দেয়, ঠিক আছে, এবং পরবর্তীতে বিজ্ঞানী বোর তার মডেল সে নিয়ে আসে। তো বিজ্ঞানী রাদারফোর্ড, দেখো রাদারফোর্ডের মডেলটির মধ্যে আমরা কি পাই? একটা আলফা কণা পাই। পরীক্ষায় 25-26 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে প্রশ্ন আসছিল, নিচের আলফা কণা কোনটি বা আলফা পার্টিকেল কোনটি? আমরা জানি হিলিয়ামের মধ্যে যদি দুইটা প্রোটন দুইটা নিউট্রন থাকে, অর্থাৎ হিলিয়াম 2+ আয়নকে আমরা আলফা কণা বলে থাকি। এটা মাথায় রাখবা। এবং আলফা কণার কিন্তু এটা এটা অবশ্যই কিন্তু এর থেকে আর যে তোমার আলফা কণা নিয়ে আর বেশি কিছু লাগবে না, জাস্ট এই যে সংকেতটা মনে রাখবা। এবার দেখো রাদারফোর্ড যে পরীক্ষা করে নিউক্লিয়াসের যে সে আবিষ্কার করে, এটার যে পরীক্ষা করে রাদারফোর্ডের পরীক্ষায় সে কি ব্যবহার করে? জিঙ্ক সালফাইড। কি ব্যবহার করে ভাইয়া? জিঙ্ক সালফাইড নামক একটা কি ব্যবহার করে? জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করে। কি পর্দা ব্যবহার করে? জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করে। মনে রাখবা, এই জিঙ্ক সালফাইড আবার হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। কি সৃষ্টিকারী? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এবং সেখানে একটা সোনার পাত ব্যবহার করা হয়েছিল। পাতলা সোনার পাতের যে ভ্যালুটা, এটা আমরা মাথায় রাখবো, 4 মনে রাখবা। 4 মানে হচ্ছে তার আগেও 4টা জিরো। দেখো 0.404 সেন্টিমিটার। 4 মানে 4, তার আগে 4টা 0 সেন্টিমিটার, জিরো। এটা জাস্ট মাথায় রাখবা। পাতলা সোনার পাতের গুরুত্ব হচ্ছে 0.404 সেন্টিমিটার। নিউক্লিয়াস, এই বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলটা মূলত নিউক্লিয়াসের ধারণা দেয়। কিসের ধারণা দেয়? নিউক্লিয়াসের ধারণা দেয়। ওই যে যখন আমরা পরীক্ষাটা করি, প্রায় 99% আলোয় কি হয়, ওই মানে 99% আলোয় বিপরীত দিকে ভেদ করে গেলেও 1% আলো কিন্তু ব্যাক করে আসে। তার মানে সে এখানেই প্রমাণিত করে যে সেখানে অবশ্যই পজিটিভ চার্জযুক্ত কণা আছে, অর্থাৎ নিউক্লিয়াস। ঠিক আছে, তো এই যে দেখো নিউক্লিয়াসের ধারণা দেয় বলেই এই রাদারফোর্ডের পরমাণুর মডেলটাকে আমরা কি বলবো? নিউক্লিয়ার মডেল বলবো। পাশাপাশি নিউক্লিয়ার মডেল অথবা এটা সৌরজগতের মতো দেখায় বলে আমরা এটাকে সৌরজগতের সাথে তুলনা করেও সে বলছিল সোলার সিস্টেম অ্যাটম মডেল। কি বলে? সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম অ্যাটম মডেল। তার মানে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলটাকে আমরা কি কি বলতে পারি? সোলার সিস্টেম অ্যাটম মডেল এবং নিউক্লিয়ার মডেল। নিউক্লিয়ার মডেল কেন বলছে? কারণ নিউক্লিয়াসের ধারণা দেয়। বিজ্ঞানী বোরের যে মডেলটা আছে, বিজ্ঞানী বোরের মডেলের মূলত 3টা ভিত্তি আছে। কয়টা ভিত্তি আছে ভাইয়া? 3টা ভিত্তি আছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা দেয়, অর্থাৎ প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। একটা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা দেয়। কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু ns ডিভাইডেড 2π। ঠিক আছে, কৌণিক ভরবেগের ধারণা দেয়। আর একটা হচ্ছে শক্তি শোষণ বা বর্ণালী রেখার ধারণা দেয়, বর্ণালী সৃষ্টির কারণ সম্পর্কে ধারণা দেয়। সো ওভারঅল এই মডেলগুলো থেকে জাস্ট আমরা এই তথ্যগুলোই মাথায় রাখবো। পাশাপাশি দেখো আমি নিচে আরো কিছু তথ্য লিখে রাখছি। এই যে বিজ্ঞানী বোরের যে মডেলটা আছে, এটা শুধুমাত্র একক আয়ন বিশিষ্ট ইলেকট্রন গুলোরই ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক আয়ন বিশিষ্ট কোনো পরমাণু বা অণুর সে ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে বোর মডেল, শুধু ব্যাখ্যা করতে পারে কার মডেল? বোর মডেল শুধু ব্যাখ্যা করতে পারবে হিলিয়াম প্লাস আয়ন এবং লিথিয়াম 2+ আয়নকে সে ব্যাখ্যা করতে পারে, এবং বাকি চার্জ বিশিষ্ট অণু পরমাণুগুলোর সে ব্যাখ্যা করতে পারে না প্রপারলি। এবার দেখো এই বোরের ব্যাসার্ধকে আমরা কি বলি? বোর ব্যাসার্ধ। বোরের ব্যাসার্ধের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 5.292 10⁻11 মিটার। ঠিক আছে, এটা সেম ভাবে সেন্টিমিটারেও আসতে পারে। সেম ভাবে আমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি হবে? 10⁹9 সেন্টিমিটার। এটা থেকে 100 দ্বারা গুণ করো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে
10 স্কোয়ার যদি গুণ করো তার মানে 10 ইনভার্স কত আসবে? 10 ইনভার্স 9 সেন্টিমিটার আসবে। এটা জাস্ট মাথায় রাখবে, ভ্যালুটা মাথায় রাখবা যে নিচের কোনটি বোর ব্যাসার্ধ, নিচের কোনটি বোর ব্যাসার্ধের ভ্যালু। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানে লিখে রাখছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন লিখে রাখছি। যদি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে যায়, বলা হচ্ছে যে মনে করো একটা ইলেকট্রন, তোমাকে প্রশ্ন এভাবে আসতেছে যে ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেল, বেগ কত? ভি কত? তার মানে ভি সমান তোমরা কিভাবে নির্ণয় করবা? এই তৃতীয় কক্ষপথের ভি2 সমান হবে আমাদের ভি1 গুণন হাফ। মানে আমাদের প্রথম কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন যায়, তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগটা হবে প্রথম কক্ষপথের বেগের অর্ধেক, এবং তাহার যদি প্রশ্নটা এভাবে আসতো, যদি প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যায়, তাহলে তৃতীয় কক্ষপথের বেগ কত? তৃতীয় কক্ষপথের বেগ হবে আবার প্রথম কক্ষপথের বেগ হবে আবার ওই তৃতীয় কক্ষপথের দ্বিগুণ। তাহলে দেখো ভি1 সমান আমরা কি লিখতে পারি? 2v2। তার মানে আমাদের মূল সম্পর্কটা হচ্ছে ভাইয়া ভি2 ইকুয়াল টু ভি1 গুণন হাফ। যদি এই ভি2 মানে হচ্ছে যে কক্ষপথে যাবে, তোমাকে বলতেছে যে চতুর্থ কক্ষপথে গেছে, চতুর্থ কক্ষপথের এখন বেগ নির্ণয় করো, তার মানে চতুর্থ কক্ষপথের বেগ হচ্ছে এটা যেখান থেকে গেছে সেটার অর্ধেক হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো সেম ভাবে যদি ব্যাসার্ধের কথা বলে, যে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেছে, তাহলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত? তাহলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে ভাইয়া, আর এন ইকুয়াল টু এই R1 গুণন এন স্কোয়ার। তার মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের স্কোয়ার, যেহেতু চতুর্থ কক্ষপথে গেছে, তার মানে 4 4 16 R1। বিষয়টা বুঝতে পারছো? আমাদের প্রথম কক্ষপথ থেকে যদি বলা হয় তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন গেছে, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধ কত? তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধ হবে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের স্কোয়ার। কি হবে? স্কোয়ার হবে, সম্পর্কটা দেখো স্কোয়ার। ঠিক আছে? সেম ভাবে যদি আমাদের এটা বাড়ি করতে বলে, তাহলে সেটা রুট হয়ে যাবে জাস্ট। এবার দেখো শক্তির বিষয়টা হচ্ছে যে শক্তির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সেম ভাবে যদি কোনো একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেছি, এখন তোমাকে বলতেছে যে চতুর্থ কক্ষপথের শক্তি নির্ণয় করো। তাহলে চতুর্থ কক্ষপথের শক্তিটা হবে ভাইয়া, চতুর্থ কক্ষপথের এই শক্তিটা হবে ফোর্থ হবে, চতুর্থ কক্ষপথের শক্তিটা হবে প্রথম কক্ষপথের শক্তির এই যে প্রথম কক্ষপথের শক্তির এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক স্কোয়ার, অর্থাৎ প্রথম কক্ষপথের জাস্ট যেহেতু চতুর্থ কক্ষপথ গেছে, তার মানে E1 বাই 4 4 16, তার মানে 16 ভাগের 1 ভাগ। বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমাদের এই যে Rn এর সম্পর্ক হচ্ছে আমাদের R1 গুণন হচ্ছে n স্কোয়ার, এবং En এর সম্পর্ক হচ্ছে E1 গুণন হচ্ছে 1 বাই n1 স্কোয়ার। ঠিক আছে? 1 বাই n স্কোয়ার। এবং আমাদের Vn এর সম্পর্কটা হচ্ছে বা V2 সম্পর্কটা হচ্ছে V1 গুণন হাফ। এই তিনটা সম্পর্ক আমাদের মাথায় রাখতে হবে। এই পরমাণু মডেল রিলেটেড যে প্রশ্ন আসতে পারে, এর বাইরে আর প্রশ্ন আসবে না, এর বাইরে আর কোনো তথ্য নাই। হুদাই রিডিং করে সময় নষ্ট করে লাভ নাই, কিন্তু এই বিশেষ করে এই তিনটা সম্পর্ক তোমরা মাথায় রাখবে। এই তিনটা সম্পর্ক থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসতে পারে। সো এই হচ্ছে আমাদের পরমাণু মডেল রিলেটেড ডাটা। এগুলোই যদি তোমরা মনে রাখো এবং দাগানো বইটা পড়ো, ইনশাল্লাহ এর বাইরে আর কিছু দরকার নেই। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।